বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তোমরা সকলেই জানো, সামনে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ সহ রাজ্য ও কেন্দ্র সরকারের পরীক্ষায় প্রচুর নিয়োগ হবে। এই পুলিশের পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে, জিকের প্রশ্ন, সেরকম কিছু জিকে নিয়ে আমরা আজ আলোচনা করব এবং সেই সমস্ত জিকেগুলোর উপর বিস্তারিত আলোচনা করব। ডিটেলস রিলেটেড যে সমস্ত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন নিয়ে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ভালো করে তোমরা ভিডিওটি দেখো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তাই দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, কংগ্রেস। এই কংগ্রেস কথাটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত। এই কংগ্রেস কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তর আমেরিকার সংবিধান। উত্তর আমেরিকার সংবিধান থেকে এই কংগ্রেস কথাটা নেওয়া হয়েছে। 1774 থেকে 1781 সাল, এই সময়ের মধ্যে আমেরিকার 13টি উপনিবেশ সম্মেলন করেছিল। সেইখান থেকেই এই কংগ্রেস কথাটা নেওয়া হয়েছে। কংগ্রেস ভারতবর্ষের বর্তমানে একটি রাজনৈতিক দল। 1885 সালের 28শে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুলচাঁদ তেজপাল কলেজে কংগ্রেসের প্রথম অধিবেশন বসেন। অ্যালান অ্যাক্টভিয়মের নেতৃত্বে এই কংগ্রেস গঠিত হয়। তখন বড়লাট ছিলেন লর্ড ডাফরিন এবং বাঙালি বিখ্যাত আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন এবং কংগ্রেসের প্রথম অধিবেশনে মোট 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা আসলে কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি সংস্থা এবং এটি একটি মানবাধিকার সংগঠন এবং অবশ্যই এটি একটি বেসরকারি সংস্থা যার সদর দপ্তর লন্ডনে। 1961 সালে, ভালো করে মনে রাখবে, 1961 সালে ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এর সদর দপ্তর লন্ডনে। তাহলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? একটি মানবাধিকার সংগঠন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? লন্ডনের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা কে করেছিলেন? এই প্রশ্নের উত্তর হবে ব্রিটিশ আইনজীবী পিটার বেনেনসন। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো, প্রথম কোন অভারতীয় নাগরিক অর্থাৎ ভারতীয় নন এমন কে ভারতরত্ন পান? এই প্রশ্নের সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান। খান আব্দুল গফ্ফর খান প্রথম অভারতীয় নাগরিক যিনি 1987 সালে ভারতরত্ন পান। ভারতরত্ন ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান, যেটি 1954 সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ চালু করেছিলেন। তবে ভারতরত্ন পেতে গেলে তাকে ভারতীয় নাগরিক হতে হবে এমন কোনো কথা নয়। এখনও পর্যন্ত মোট 2 জন অভারতীয় নাগরিক এই ভারতরত্ন সম্মান পেয়েছেন। তাদের একজন হলেন খান আব্দুল গফ্ফর খান, যিনি প্রথম পেয়েছিলেন 1987 সালে, আর দ্বিতীয়জন হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, যিনি 1990 সালে দ্বিতীয় এবং এখনও পর্যন্ত শেষ অভারতীয় নাগরিক হিসাবে ভারতরত্ন পান। ভারতরত্ন 1954 সালে চালু হয়। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার। পুলিৎজার একটা বিশ্ববিখ্যাত পুরস্কার। এই পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাহিত্য ও সাংবাদিকতা। সাহিত্য ও সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এই পুলিৎজার পুরস্কার চালু হয়েছিল 1917 সালে।
তোমরা মনে রাখবে যে বছর রুশ বিপ্লব হয়েছিল 1917 সালে, সেই বছরই এই পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই পুরস্কার দেওয়া চালু হয় এবং এই পুরস্কার যিনি পান তাকে একটি স্বর্ণ পদক দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতা এই বিভাগে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার কত সালে চালু হয়? পুলিৎজার পুরস্কার 1917 সালে চালু হয়। পুলিৎজার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? উত্তর আমেরিকা। বিজয়ীকে কী দেওয়া হয়? একটি স্বর্ণ পদক। আমরা পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল এবং গানটি পরিবেশন করেছিলেন কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তখন সুরও দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদু ভট্ট মূল সুর দিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের অধিবেশনে যখন গাওয়া হয়েছিল সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, এই আনন্দমঠ উপন্যাসে এই বন্দে মাতরম গানটি আছে। তাহলে প্রশ্ন আসতে পারে, প্রথম কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল? 1896 সালের কলকাতা অধিবেশনে। গান পরিবেশন কে করেছিলেন? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে আছে? উত্তর আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আমরা পরের প্রশ্নে চলে আসছি। মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলাকে, অর্থাৎ কোন ভারতীয় মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন 1984 সালে। মানুষ প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে 1953 সালের 29শে মে, শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি। পৃথিবীর প্রথম মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন জাপানের জুনকো তাবেই এবং প্রথম বাঙালি মহিলা মাউন্ট এভারেস্ট জয় করে শিপ্রা মজুমদার এবং প্রথম প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন অরুণিমা সিনহা এবং পশ্চিমবাংলার বাসিন্দা হিসাবে মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন কুঙ্গা ভুটিয়া। আর ভারতীয়দের মধ্যেও প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তার নাম বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল প্রথম মাউন্ট এভারেস্ট জয়কারী ভারতীয় মহিলা। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ভারতবর্ষে কোন ক্ষেত্রে সর্বাধিক শ্রমিক, অর্থাৎ কোন শিল্পে সর্বাধিক শ্রমিক নিযুক্ত আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বস্ত্র বয়ন শিল্পে। ভারতবর্ষে সবচেয়ে বেশি লোক কাজ করে শ্রমিক কৃষিক্ষেত্রে, কিন্তু কৃষি শিল্পের সঙ্গে যুক্ত নয়, কর্মসংস্থানে 1 নম্বরে। কিন্তু ভারতবর্ষের সর্বাধিক শ্রমিক নিযুক্ত আছে বস্ত্র বয়ন শিল্পে। ভারতবর্ষের গুজরাট রাজ্য এই বস্ত্র বয়ন শিল্পে খুবই উন্নত, বিশেষ করে গুজরাটের আমেদাবাদ এরিয়া। ওই জন্যে আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, কারণ ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরও বস্ত্র বয়ন শিল্পে খুবই উন্নত। এছাড়া পাবলিক সেক্টরের ভিতর সরকারি সেক্টরের ভিতর রেলে সবচেয়ে বেশি কর্ম বিনিয়োগ হয়। ভারতবর্ষে সবচেয়ে বেশি কর্মনিয়োগ আছে সরকারি ক্ষেত্রে, রেলের ক্ষেত্রে। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন, জাতিসংঘের বা রাষ্ট্রসংঘের কোন সংস্থাকে বিশ্বের সংসদ বলা হয় বা বিশ্ব সংসদ? কোন সংস্থাকে বিশ্ব সংসদ বলা হয়? এই প্রশ্নের উত্তর হবে জাতিসংঘের সাধারণ সভাকে, কারণ পৃথিবীর প্রায় প্রতিটি দেশই রাষ্ট্রসংঘের সাধারণ সভার সদস্য। বর্তমানে 193টি দেশ এই রাষ্ট্রসংঘের সাধারণ সভার সদস্য। রাষ্ট্রসংঘের স্থায়ী সভার সদস্য কিন্তু মাত্র 5টি, কিন্তু
সাধারণ সভার সদস্য 193টি। বিশ্বের সকল দেশ এই সভায় অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য একে বলা হয় বিশ্বের সংসদ। দক্ষিণ সুদান শেষ দেশ বা 193তম দেশ হিসাবে রাষ্ট্রসংঘের সদস্যপদ লাভ করে। রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ গঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। রুজভেল্ট এই সংস্থা তৈরি করতে অগ্রণী ভূমিকা পালন করেন। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন হলো মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ আত্মজীবনীটা কার? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিল ক্লিন্টন। বিল ক্লিন্টন ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। তিনি আমেরিকার 42তম রাষ্ট্রপতি ছিলেন। তার আত্মজীবনীর নাম মাই লাইফ। আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন এবং আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। 42তম রাষ্ট্রপতি বিল ক্লিন্টন, যার আত্মজীবনী মাই লাইফ। এবং মাই লাইফ না হয়ে যদি মাই সাইট থাকতো, মাই সাইট কার আত্মজীবনী, সেক্ষেত্রে সঠিক উত্তর হতো ডেভিড বেকহ্যাম, যিনি একজন বিখ্যাত ব্রিটিশ ফুটবলার, যাকে বলা হয় ফুটবলের আইনস্টাইন। সেই ডেভিড বেকহ্যামের আত্মজীবনীর নাম মাই সাইট। তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হলো সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পিএনবি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটি 1894 সালে 19শে মে তৈরি হয়েছিল এই ব্যাংকটি, এবং বর্তমানে পাকিস্তানেও এর কার্যালয় আছে। পাকিস্তানের আনারকলি বাজার লাহোরে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভারতবর্ষেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, সেটা অবশ্যই ভারতীয় ব্যাংক। এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। এর আগে ভারতীয়দের ব্যাংক ছিল ব্যাংক অফ হিন্দুস্তান, যে বা পরবর্তীকালে যেটা নাম হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি বর্তমানে এসবিআই নামে পরিচিত। কিন্তু প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, একটা বিখ্যাত পুরস্কার। এই পুরস্কারটি কিসের সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশগত বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়। এটি ভারত সরকারের থেকে দেওয়া হয়। এটি ভারতের একটি বিজ্ঞান বিষয়ক পুরস্কার। 1958 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল, এবং এই পুরস্কার দেওয়া হয়ে থাকে বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিল বা সিএসআইআর দ্বারা এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্টিফেন হকিংস। স্টিফেন হকিংসকে আমরা সকলেই চিনি। তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। এই বইটির এ ব্রিফ হিস্টোরি অফ টাইম হলেও বইটির পুরো নাম হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস। ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ছিলেন একজন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, যিনি এই বইটি লিখেছিলেন।
এবং 1988 সালে এই বইটি প্রকাশিত হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, এই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা? উত্তর, বিজ্ঞানী স্টিফেন হকিংস। বিজ্ঞানী স্টিফেন হকিংস বিজ্ঞানের কোন শাখার সঙ্গে যুক্ত ছিল? পদার্থবিদ্যা। তার এই বইটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1988 সালে। আমরা পরের প্রশ্নে চলে আসব। বিশ্বের অর্থাৎ পৃথিবীর বৃহত্তম মানব সৃষ্ট খাল, মানে মানুষ কেটে তৈরি করেছে এই খালগুলির মধ্যে বৃহত্তম খাল কোনটি? উত্তর হবে সুয়েজ খাল। সুয়েজ খাল এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মানুষ্য সৃষ্ট খাল, যেটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে এবং আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে এই সুয়েজ খাল, যেটি পৃথিবীর সবচেয়ে বড় খাল এবং মানুষের সৃষ্ট খাল। তাহলে প্রশ্ন আসতে পারে, পৃথিবীর বৃহত্তম মানব সৃষ্ট খাল কোনটি? উত্তর হবে সুয়েজ খাল। প্রশ্নতে কোন জলাশয় এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে? উত্তর হবে সুয়েজ খাল। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সুফি কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা সুফি আন্দোলনের কথা শুনেছি, সেই সুফি কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সুফি এক ধরনের পোশাক। সুফি একটি আরবি শব্দ, সুফ থেকে এসেছে, যার অর্থ উল। যে সমস্ত মুসলমানরা মোটা পশমের পোশাক পরতেন তাদেরকে সাধারণত সুফি সাধক বলা হতো। 7ম শতাব্দীতে সুফিবাদ শুরু হয়েছিল এবং 12 শতকে মুসলিম উদ্ভাবকের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে 13 শতকে এটা জনপ্রিয় হয়ে উঠেছিল সুফি কথাটা। এই সুফি কথাটা এসেছিল সুফ থেকে, যার অর্থ উল। যে সমস্ত মুসলিম সাধকরা মোটা সুতি এই যে উলের পোশাক পরতেন তাদেরকে সুফি সাধক বলা হতো। 7ম শতকে এই সুফি মতধারার উদ্ভব হয় এবং 13 শতকে ভারতবর্ষে জনপ্রিয় হয় সুফিবাদ। আমাদের পরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম অংশ, মানে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবথেকে উষ্ণতম অংশের কারণ কি? মানে ট্রোপোস্ফিয়ার উষ্ণ হওয়ার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ট্রোপোস্ফিয়ার তাপের উৎস হলো সূর্য। সূর্য থেকে সমস্ত তাপ এখানে আসে। পৃথিবীর শিলা, মাটি, জল এটা সূর্যের আলো শোষণ করে এবং সূর্যের আলো শোষণ করার পর এগুলো উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে এরা আবার তাপমাত্রা বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়। সূর্যের তাপ সরাসরি আসে, এছাড়া পৃথিবীর শিলা, মাটি, জল এইগুলো তাপমাত্রা শোষণ করে সেই তাপমাত্রা ফিরিয়ে দেয় এবং এখানে গ্যাসের ঘনত্ব বেশি হওয়ার কারণে এখানে তাপমাত্রা বেশি হয়। এছাড়া বায়ুমণ্ডলের এই স্তরে উচ্চ মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর উচ্চ মাধ্যাকর্ষণ শক্তি থাকার ফলে এই বায়ুমণ্ডলের এই স্তর খুবই উত্তপ্ত হয়। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন, বিখ্যাত সাঁচি স্তূপ। আমরা নাম শুনেছি বিখ্যাত সাঁচি স্তূপ। এই সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এই প্রশ্নের উত্তর হবে সম্রাট অশোক। সম্রাট অশোক বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেন। এই সাঁচি স্তূপটি, সাঁচি শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের সাঁচিতে এই স্তূপটি তৈরি হয়েছিল বলে একে সাঁচি স্তূপ বলা হয়। খ্রিস্টীয় 3য় শতকে সম্রাট অশোক এটি নির্মাণ করেছিলেন এবং যেখানে ভগবান বুদ্ধের ধ্বংসাবশেষ রয়েছে এটা এই সাঁচি শহরে। এবং 1989 সালে এই ইউনেস্কো এই জায়গাটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করেন এবং
এটিকেই ভারতবর্ষ মানে সাঁচিকেই ভারতের প্রাচীন স্তূপগুলির সংরক্ষণের মানে প্রাচীনতম স্তূপ কেন্দ্র হিসাবে ধরা হয়। তাহলে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমার লোকনৃত্যটি কোন রাজ্যের? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাজস্থান। ঘুমার রাজস্থানের একটি ঐতিহ্যবাহী নৃত্য। ভিল রাজস্থানের একটা বিখ্যাত উপজাতি যারা দেবী সরস্বতীর উপাসনা করতেন এবং তারাই এই নৃত্যটি পরিবেশন করেন মূলত। এবং প্রধানত ঘাগরা নামক এক ধরনের পোশাক আছে, সেই পোশাক পরেই এই রাজস্থানের ভিল উপজাতির মহিলারা এই নৃত্য পরিবেশন করেন। তাহলে ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান। ভিল কোথাকার উপজাতি? রাজস্থান। ঘাগরা কোন নৃত্যের পোশাক? ঘুমার নৃত্যের। প্রশ্ন আসতে পারে এই ঘুমার ভিল উপজাতিরা কোন দেবীর উপাসনা করতেন? উত্তর হবে সরস্বতী। আমরা পরের প্রশ্নে চলে আসছি। প্রশ্ন নম্বর 18, জিরো আওয়ার। জিরো আওয়ার বলতে আমরা কি বুঝি? জিরো আওয়ার বলতে আমরা বুঝি, আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো সংসদে যখন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হয় তখন তাকে বলা হয় জিরো আওয়ার। আমরা জানি সংসদে বছরে মোট 3 বার অধিবেশন বসে এবং এই 3 বার যখন অধিবেশন, তার প্রতিদিনই অধিবেশন বসে বিশেষ কারণ ছাড়া, এবং দুটি অধিবেশনের মধ্যে কখনো 6 মাসের বেশি পার্থক্য থাকে না। এই জিরো আওয়ার সময়টিতে কোনো নোটিশ ছাড়াই বিষয় উত্থাপন করা যেতে পারে। সংসদের কোশ্চেন আওয়ারের পরেই জিরো আওয়ার শুরু হয় এবং এই যে বিষয়টা জিরো আওয়ার, যেখানে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা যাবে, এই বিষয়টা 1962 সাল থেকে শুরু হয়। ভারতবর্ষের পার্লামেন্ট 1951 সালে প্রথম নির্বাচনের মাধ্যমে শুরু হলেও জিরো আওয়ার কথাটা প্রথম আসে 1962 সালে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? মার্বেল কোন পাথর রূপান্তরিত হয়ে মার্বেল হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চুনাপাথর। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। মার্বেল একটা রূপান্তরিত শিলা, রূপান্তরিত হয়ে আসে বলে অবশ্যই রূপান্তরিত শিলা। চুনাপাথর যখন উচ্চ তাপমাত্রা এবং চাপের সংস্পর্শে আসে তখন এই রূপান্তরিত শিলা তৈরি হয়। কারণ চুনাপাথর গঠনকারী ক্যালাসাইট মোটামুটি সমকোণাকার কয়েকটা স্ফটিকের সমন্বয়ে ঘনশিলা তৈরি করে, এটাই অ্যাকচুয়ালি মার্বেল। তাহলে প্রশ্ন আসতে পারে কোন শিলা মার্বেলে পরিণত হয়? উত্তর চুনাপাথর। কিভাবে? উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে চুনাপাথর মার্বেলে রূপান্তরিত হয়। তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি আরও বেশি করে উৎসাহিত হব। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন হলো 2020 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হলো? 4 বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। 2024 সালে প্যারিসে হবে। 2020 সালে অলিম্পিক গেমস কোথায় হয়েছিল? উত্তর টোকিও, জাপান। এখানে কিন্তু একটা বিষয় আছে, 2020 সালের এই অলিম্পিক গেমস জাপানে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে এই অলিম্পিক গেমস 1 বছর পিছিয়ে 2021 সালে টোকিওতে হয়েছিল। কিন্তু এর ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড ভ্যালু বজায় রাখার জন্য এর নাম 2020 রাখা হয়েছিল, 2021 করা হয়নি। এবং এই অলিম্পিকে 2020 সালের টোকিও অলিম্পিকে, যেটি 21 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই অলিম্পিকে নীরজ চোপড়া, এক ভারতীয় যার বাড়ি হরিয়ানাতে, তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত সোনা জয় করেছিলেন জ্যাভলিন থ্রোতে। এর আগে 2008 সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা 10 মিটার এয়ার রাইফেলে প্রথম ব্যক্তিগত সোনা
জয় করে। আমরা পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম কোনটি? বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম, এই প্রশ্নের সঠিক উত্তর হবে উম্বলডন। উম্বলডন হচ্ছে বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম। এই গ্র্যান্ড স্ল্যামটা হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। এই গ্র্যান্ড স্ল্যাম বা উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম 1877 সালে লন্ডনের অনুষ্ঠিত হয়ে আসছে, ইংল্যান্ডে। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এছাড়া বিশ্বের মোট অনেক গ্র্যান্ড স্ল্যাম আছে। নাম করা 4টে গ্র্যান্ড স্ল্যাম হলো উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন এবং যুক্তরাষ্ট্র ওপেন। এবং বিশ্বের প্রথম যে ওপেনটি অনুষ্ঠিত হয় বছরের প্রথমে, সেটি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তাহলে প্রশ্ন আসতে পারে বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম কোনটি বা উত্তর হবে উম্বলডন। শুরু হয়েছিল কবে? 1877 সালে। কোথায় হয়েছিল? লন্ডনে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, কোন ভিটামিন সাধারণত মানুষের প্রস্রাবের সঙ্গে নির্গত হয়? মানে মানুষ ইউরিন প্রস্রাবের সঙ্গে কোন ভিটামিন নির্গত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি, এই ভিটামিনটি মানুষের প্রস্রাবের সঙ্গে নির্গত হয়। ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, যার অভাবে স্কারবি রোগ হয় এবং বিভিন্ন টক জাতীয় জিনিসে এই ভিটামিন পাওয়া যায়। এবং এই ভিটামিন সি লিভারে বা অর্থাৎ যকৃতে বিপাকিত হয় বা বিপাক হয় এবং কিডনির দ্বারা নির্গত হয় প্রস্রাবের আকারে। প্রস্রাব বা ইউরিনের আকারে ভিটামিন সি কিডনি দ্বারা নির্গত হয়। তাহলে প্রশ্ন আসতে পারে মানুষের প্রস্রাবের দ্বারা কোন ভিটামিন নির্গত হয়? উত্তর ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা পরের প্রশ্নে চলে আসব। পরের প্রশ্ন একটা ছবি নিয়ে। সত্যম শিবম সুন্দরম, এই বিখ্যাত ছবিটি কার আঁকা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিবনন্দন নটিয়াল। শিবনন্দন নটিয়াল, যিনি এই সত্যম শিবম সুন্দরম ছবিটি অঙ্কন করেছিলেন। চিত্রকর্ম ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে প্রাচীন কাল থেকেই আসছে, এখনও আছে। আমরা মোনালিসা ছবিটার নাম শুনেছি। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই মোনালিসা ছবিটি এঁকেছিলেন। এই মোনালিসা ছবিটি বর্তমানে ফ্রান্সের লুভর মিউজিয়ামে আছে। এটি বিশ্বের বর্তমানে সবচেয়ে নামকরা ও দামি ছবি। অনেক ভারতীয় ছবি আঁকার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর, তার ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর, অনেক যামিনী রায়, এরা সকলেই ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের ভারত মাতা একটা বিখ্যাত ছবি, যে ছবিটা অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের প্রশ্নে চলে আসব। ছাপলি। ছাপলি একটা বিখ্যাত নৃত্য। এই ছাপলি নৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বিখ্যাত লোকনৃত্য হলো ছাপলি। এবং এই নৃত্যটি একটা জনপ্রিয় নৃত্য। পুরুষ নৃত্যশিল্পীরা এবং মহিলা নৃত্যশিল্পীরা এরা সমন্বয়ে গান এবং গানের মাধ্যমে নাচ করে এটা পরিবেশন করে। হিমাচল প্রদেশ আমাদের অত্যন্ত পরিচিত একটি জায়গা। হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। আমরা সকলেই জানি ইংরেজ আমলে ভারতবর্ষের দুটো রাজধানী ছিল। একটি হচ্ছে কলকাতা, যেটি ছিল ইংরেজ গভর্নর জেনারেল বা ভাইসরয়দের শীতকালীন রাজধানী আর গ্রীষ্মকালীন রাজধানী। কারণ গ্রীষ্মকালে কলকাতার তাপমাত্রা অত্যাধিক বেশি থাকায় এই হিমাচল প্রদেশের সিমলা ছিল ভাইসরয় বা গভর্নর জেনারেলদের শীতকালীন রাজধানী। আমরা পরের প্রশ্নে চলে আসব। স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী,
এই প্রশ্নের সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। ইনি শুধু স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, ইনি ছিলেন ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সহ ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি গুজরাটের মানুষ ছিলেন, যাকে বলা হতো ভারতবর্ষের লৌহ মানব। ভারতবর্ষের লৌহ মানব বলা হতো সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবং বর্তমানে পৃথিবীতে যে কতগুলি মানুষের মূর্তি আছে তাদের মধ্যে সবচেয়ে উঁচু মূর্তিটি হলো দ্য স্ট্যাচু অফ ইউনিটি, যেটি গুজরাটের নর্মদা নদীর তীরে অবস্থিত। এই স্ট্যাচু অফ ইউনিটি বা ঐক্যের মূর্তি, যার মূর্তি তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতবর্ষের ইতিহাসে লৌহ মানুষ নামে পরিচিত বা লৌহ মানব। আমরা পরের প্রশ্ন চলে আসছি। পরের প্রশ্ন হলো সূর্য কোন পদ্ধতিতে শক্তি সঞ্চয় করে? কারণ সূর্য শক্তি সঞ্চয় করে কোন পদ্ধতিতে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সমস্ত শক্তি সূর্য থেকে আসে এবং সূর্য নিজেও শক্তি সঞ্চয় করে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে, এবং সেই শক্তি বিভিন্ন জায়গায় সঞ্চারিত হয়। সূর্যের আলো, আমরা সমস্ত আলোর উৎস সূর্য, এবং আমরা পৃথিবীতে আলো আসে সূর্য থেকে 8 মিনিট 20 সেকেন্ড অর্থাৎ 500 সেকেন্ডে সূর্যের আলো বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে এবং সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত। সূর্যের মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন। প্রায় 90% হাইড্রোজেন রয়েছে সূর্যে এবং সেখানে পারমাণবিক সংযোজনের মাধ্যমেই শক্তি সঞ্চয় হয়। পরের প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন, মূলত শ্রমিকদের নিয়েই এই ইউনিয়ন, কোনটি? ভারতবর্ষের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন হলো AITTUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটি 1920 সালে লালা লাজপত রায়ের নেতৃত্বে তৈরি হয়েছিল। এটি ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়নের ফেডারেশন। 1920 সালের 31 অক্টোবর এটি তৈরি হয়েছিল। লালা লাজপত রায়, জোসেফ ব্যাপ্টিস্ট তিস্তা, SM যোশী, দেওয়ান চামনলাল এবং আরও কয়েকজন ব্যক্তি দ্বারা এই সংস্থাটি গঠিত হয়েছিল 1920 সালে। এটি ভারতবর্ষের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন। এটি 1920 সালের 31 অক্টোবর তৈরি হয়েছিল। তোমাদের কেমন লাগছে ক্লাস অবশ্যই জানাবে। আমি বারবার বলছি এই একটি কারণে, তোমাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও তৈরি করতে পারবো। পরের প্রশ্ন, কত সালে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা স্বাধীন ভারতের একটা অন্যতম বৃহৎ পরিকল্পনা। এটি কত সালে শুরু হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1951 সালে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি ভারতবর্ষে নেওয়া হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে, বর্তমানে যে রাশিয়ান নামে পরিচিত। 1951 সালে ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। হেরাল্ড ডোমার পরিকল্পনার উপর ভিত্তি করে এটি ভারতবর্ষে তৈরি হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত এই পরিকল্পনা চলেছিল। এবং আমরা এর আগে একটা ভিডিওতে 1951 সালের বিখ্যাত ঘটনা, সেই ঘটনায় আমরা 1951 সালের ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো, আমার এই চ্যানেলেই ভিডিওটি আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা খুব তাড়াতাড়ি অন্য একটি বিষয় নিয়ে হাজির হব। তোমাদের কেমন লাগলো আজকের ক্লাস বা আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবে এবং তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করে জানাবে, যাতে তারাও উপকৃত হয় এবং আমার চ্যানেলটিও
অনেক ব্যাপ্তি লাভ করে। তাই আর বেশি কিছু বলার নেই, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।